রাষ্ট্রপতি আসলে গণহত্যাকারীদের গণহত্যাকারীর সহযোগী রাষ্ট্রপতি। আমি বলি হাসিরুদ এবং হচ্ছে ফেরাউসিনা তাদের হচ্ছে সহযোগী, এবং তাদেরকে 24-এর নির্বাচন এবং হচ্ছে জুলাই আন্দোলনে গণহত্যা এবং সবগুলো দায় দিয়ে তাকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সে অবশ্যই মানে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, তো এগুলার দায় 24-এর গণহত্যার দায় সে কখনোই এড়াইতে পারে না। এরপরে আমিরামি নির্বাচনের দায় সে কখনোই এড়াইতে পারে না। সে হাসিনার আমলে মানে রাষ্ট্রপতি থাকা অবস্থায় সে বলতেছিল যে মানে প্রধানমন্ত্রী আমার উপর নাকশ কিনা, আমি যদি ওনার পদধূলি নিতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। আপনি চিন্তা করেন, একটা মানে মেরুদণ্ডহীন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এতদিন, এবং হচ্ছে তিনি মানে বলতেছিলেন উনি রাষ্ট্রপতি থাকা অবস্থা বলতেছিলেন প্রধানমন্ত্রী আমার উপর নাকশ কিনা, তৎকালে হাসিনার ব্যাপারে বলতেছিলেন। পদত্যাগ নিয়ে আমার যেটা মনে হয় যে উনি আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি ছিলেন, ইন্টারিমের সময়ে ছিলেন, এখনও ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগের যে সরকার 2024-এ ইলেক্টেড হয় তাদের লেজিটিমেসি বা বৈধতা ছিল না, এবং একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়। এরপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে তখনই তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন কিনা এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়েছিল। তো এখন যখন একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে ভোটের মাধ্যমে, আমার মনে হয় যে তার এই পদ থেকে সরে যাওয়া আরও আগেই উচিত ছিল। তো আমার মনে হয় যে দেরিতে হলেও উনি যে পদত্যাগ করেছেন সেটা সার্বিকভাবে ভালো, কারণ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যিনি রাষ্ট্রপতি হবেন তার আমার মনে হয় যে সেরকম ইমেজ আছে বা সার্বিকভাবে সমালোচনা নেই বা বিতর্ক নেই, সেই জায়গা থেকেই সেরকম উপযুক্ত কোনো ব্যক্তি নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতি হিসাবে। এখানে একটা বিষয় হচ্ছে যে 24-এর যে জুলাই অভ্যুত্থান তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, এখন রাষ্ট্রপতি হিসাবে তার এখানে অবস্থান কি ছিল এটা হচ্ছে বিষয়। এমনিতে হ্যাঁ, নৈতিকভাবে এটার দায় তিনি এড়াতে পারেন না যেহেতু তখন তিনি রাষ্ট্রপতি, কিন্তু এক্ষেত্রে এটাও দেখতে হবে যে তার কোনো সরাসরি ফৌজদারি অপরাধ আছে কিনা, বা তিনি এই আন্দোলনের বিপক্ষে সরাসরি অবস্থান সূচক কোনো বক্তব্য বা কর্মকাণ্ড করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে তো তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর যদি এমন হয় যে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নেই, উপরন্তু তিনি রক্তের উপর দিয়ে দাঁড়ানো ইন্টারিমের পিরিয়ডে বা বর্তমান বিএনপি সরকারের সময়ও রাষ্ট্রপতি ছিলেন, কাজেই যাকে ইন্টারিম বা বিএনপি রাষ্ট্রপতি রেখেছিল তাকে এখন নতুন করে গ্রেপ্তার করলে সেইটা নৈতিকভাবে স্ববিরোধী হবে কিনা এটাও একটা প্রশ্ন। দেখেন, জুলাই গণহত্যা যখন চলতেছে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে অঞ্চলে মানুষকে তারা হত্যা করেছে, এবং সেটার মদতদাতা পুরো রাষ্ট্রযন্ত্র এই গণহত্যার দায়ে দোষী তাদের ফাঁসি হওয়া না পর্যন্ত বাংলাদেশের মানুষ লড়াই করবে। কারণ রাষ্ট্রের পুরো ফাংশন তার অনেক বড় না, রাষ্ট্রের ফাংশন একদম ঊর্ধ্বতম যারা কর্মকর্তা তাদের একজন ঊর্ধ্বতম, সেটা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। তার তো এতদিনে ফাঁসি হয়ে কঙ্কাল হয়ে যাওয়া দরকার ছিল, সে কোন মুখে এবং বাংলাদেশের যেই ফাংশন এখন করতেছে রাষ্ট্র, তারা কোন লজ্জা মাথা খেয়ে তারা এখনও তার রাষ্ট্রপতি হিসেবে বানায় রাখছে। কিন্তু এখন যখন বুঝতে পারছে এই লোক তো আমাদেরও পিছনে ছুরি মারবে, তখন তাকে কি করা হচ্ছে, অপসারণ করে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ এটা হইতে দিব না, হয় তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, গ্রেফতার করবে, না হয় বাংলাদেশের জনতা এখন যে সরকার আছে চুপ্পুকে যারা সেফ এক্সিট দিবে তারা কিন্তু এক্সিট পাবে না। ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ চুপ্পু, তো তিনি মূলত আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি ছিলেন, যিনি ফ্যাসিস্ট রেজিমের একজন রাষ্ট্রপতি হিসাবে বলা যায়। তাকে অবশ্যই এরকম পতন হওয়া উচিত ছিল শেখ হাসিনার 5 আগস্টের সময়তে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে সময় করা যায় নাই। তো দেরিতে হইলেও আমাদের বিএনপি সরকার, আমার জনাব তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এরকম পদত্যাগপত্র করেছেন এবং তাকে এরকম ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো তার ক্ষমতাচ্যুতের মধ্য দিয়ে তার ফ্যাসিস্টের যে রেজিম এবং তার যে আমলনামা সেটা কোনোটাই কিন্তু ধূলিসাৎ হয় না, তার যে অপরাধ সে অপরাধনামা শেষ হয় না। তাই তাকে অতি সত্বর এরকম গ্রেফতার করা উচিত, এবং তাকেও এরকম তদন্তের মুখোমুখি করে তার সাবেক রেজিমের যত দুর্নীতি কুকর্ম আছে সেগুলো জনসম্মুখে আনা উচিত।